নমস্কার। গল্পের সাহিত্য ইউটিউব অডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অনবদ্য ছোট গল্প, যাত্রাবদল। ভাটপাড়াতে পিসিমার বাড়ি গিয়েছিলুম বড়দিনের ছুটিতে। সারাদিন বাড়িতে বসে থেকে ভালো লাগলো না। বিকেলের দিকে নৈহাটি স্টেশনে গেলাম। তখন দেশেই থাকি, বিদেশে বেরোনো অভ্যাস নেই। এত বড় স্টেশন ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ বড় একটা হয়নি। ডাউন প্ল্যাটফর্মের ওধারে প্রকাণ্ড ইয়ার্ডটা মালের ওয়াগানে ভর্তি। ওভারব্রিজের ওপর থেকে যাত্রীরা পোঁটলাপুটলি নিয়ে যাতায়াত করছে। নানা ধরনের লোকের ভিড়, নানা রকমের শব্দ। দুখানা পাইলট ইঞ্জিন ইয়ার্ডের মধ্যে ওয়াগনের সারি টানাটানিতে ব্যস্ত। ওপারের গাড়ি একখানা ছেড়ে গেল, আর একখানা গাড়ি এখনই আসবে। বাজারের দিকে সাইডিং লাইনে দুখানা কেরোসিন তেলের ট্যাঙ্ক বসানো গাড়ি থেকে তেল নামাচ্ছে। এত মাছিও প্ল্যাটফর্মে, কোথাও স্থির হয়ে দাঁড়াবার জো নেই, বসবার জো নেই কোথাও। যেখানে যাই সেখানেই মাছি, ভনভন করছে চারপাশটা। একটু চা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু স্টলের অবস্থা দেখে সেখানে বসে কিছু খেতে প্রবৃত্তি হলো না। প্ল্যাটফর্মের ওধারে একটা ছোট ঘর, দরজা বন্ধ। ঘরটার আশেপাশে পুরনো স্লিপার ও ফিশ প্লেট। একটি ক্ষুদ্র কুলি পরিবার সেখানে তেরপোলের তাঁবু খাটিয়ে তোলা উনুনে আঁচ দিয়েছে। হঠাৎ প্ল্যাটফর্মের সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল। সবাই যেন প্ল্যাটফর্মের ধারে ঝুঁকে পড়ে কলকাতার দিকে চেয়ে কি একটা দেখবার চেষ্টা করতে লাগলো। একজন হিন্দুস্তানি যাত্রী প্ল্যাটফর্মে নিতান্ত ধারে দাঁড়িয়ে চোখ মুছতে ব্যস্ত। ওপার থেকে একজন কুলি তাকে হেঁকে বললে, এ আঁখ পোঁছনাওয়ালা, হট যাইয়ে, ডাকগাড়ি আতা হ্যায়। কাছের একটি ভদ্রলোককে জিজ্ঞাসা করে বললাম, কোন ডাকগাড়ি মশাই? তিনি বললেন, আরে দার্জিলিং মেলের সময় হয়েছে। একটু পরেই ধুলো কুটো উড়িয়ে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে স্টেশন কাঁপিয়ে দার্জিলিং মেল বেরিয়ে গেল, এবং সে শব্দ থামতে না থামতে ডাউন প্ল্যাটফর্মে আরেকখানা প্যাসেঞ্জার ট্রেন সশব্দে এসে দাঁড়ালো। একটু পরে দেখি যে প্ল্যাটফর্মে একটা গোলযোগ উঠেছে। অনেক লোক ওভারব্রিজের ওপর দিয়ে ডাউন প্ল্যাটফর্মের দিকে ছুটে যাচ্ছে। সবাই যেন কি বলছে। ট্রেনটা ছাড়তেও খানিকটা দেরি হলো। তারপরে ট্রেনখানা ছেড়ে দিলে দেখলাম প্ল্যাটফর্মের এক জায়গায় অনেক লোকের ভিড়। গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে সবাই কি যেন দেখছে। ভিড় ঠেলে ঢুকতে না পেরে একজনকে জিজ্ঞাসা করতে সে যা বলল তার মর্ম এই যে মুর্শিদাবাদের ওদিক থেকে একটি ভদ্রলোক সপরিবারে এইখানে গাড়ি বদলাবার জন্য নেমেছিলেন, পশ্চিমে লাইনে যাবার জন্য। তার স্ত্রী প্ল্যাটফর্মে নেমেই হঠাৎ অজ্ঞান হয়ে যায়। সম্প্রতি দেখা যাচ্ছে অজ্ঞান নয়, তিনি নাকি মারাই গেছেন। লোকের ভিড় পুলিশ এসে সরিয়ে দিল। তারপর একটা অতি করুণ দৃশ্য চোখে পড়ল। গোটা দুই স্টিলের তোরঙ্গ, একটা ঝুড়ি, গোটা চারেক ছোট বড় পুঁটুলি, একটা মানকচু ও এক নাগড়ি খেজুরের গুড় এদিক ওদিক অগোছালোভাবে ছড়ানো। গৃহস্থালির এই দ্রব্যাদির মধ্যে একটি পাড়া গাঁয়ের বউয়ের মৃতদেহ, রং ফর্সা, বয়স 20-22 বেশি নয়। বউটির মাথার কাছে একটি মধ্যবয়সী ভদ্রলোক, গায়ে কালো বুক খোলা কোট, কাঁধে একখানা জমকালো পাড় ও কলকাতার সস্তা আলোয়ান, পায়ে ডার্বি জুতো, পাড়াগাঁয়ের অর্ধশিক্ষিত ভদ্রলোকের পোশাক। তার কোলে একটি 2.5 বয়সের ছোট ছেলে, মায়েরই মতো ফর্সা, চুলগুলি কোঁকড়া কোঁকড়া, হাতে কি একটা নাড়াচাড়া করছে, আর একবার বিস্ময়ের দৃষ্টিতে সমাগত লোকের ভিড়ের দিকে চাইছে। মায়ের মৃতদেহের চেয়েও তার কাছে বেশি কৌতূহলের যে চারধারে এত গোলমাল ও অদৃষ্টপূর্ব লোকের ভিড়। একটু পরে সাহেব স্টেশন মাস্টার ও তার সঙ্গে একজন ভদ্রলোক এলেন।
বুঝতে দেরি হলো না যে ভদ্রলোকটি ডাক্তার। তিনি বউটির নাড়ি দেখলেন, চোখ দেখলেন, স্টেশন মাস্টারের সঙ্গে কি যেন কথা হলো তার, স্বামীটির সঙ্গেও কি একটা কথা বললেন। তারপর তারা চলে গেলেন। মৃত্যুই তাহলে ঠিক? কৌতূহলী জনতা আরও খানিকক্ষণ তাদের ঘিরে দাঁড়িয়ে রইল। মৃত পল্লীবধূ, তার শোকস্তব্ধ স্বামী, অবোধ ক্ষুদ্র পুত্র ও তাদের ঘর গৃহস্থালির সাধের দ্রব্যাদি। তারপর একে একে যে যার কাজে চলে গেল। আরও নতুন দল এলো। তারাও খানিকটা থেকে নিজেদের মধ্যে কি বলাবলি করতে করতে ফিরে গেল। এবার এলো রেলওয়ে পুলিশের লোক। তারা খানিকক্ষণ ধরে ভদ্রলোকটিকে কী সব প্রশ্ন করলে, নোটবুকে কি যেন সব টুকে নিল। তারপর তারাও চলে গেল। কেবল একজন কনস্টেবল একটু দূরে দাঁড়িয়ে রইল। এসবে কাটল প্রায় 1 ঘন্টা। তখন সন্ধে প্রায় হয়। স্টেশনের আলো জ্বালিয়েছে, আপ ডাউন দুদিকের সিগন্যাল, লাল সবুজ বাতির সারি জ্বলছে, কিন্তু তখনও অন্ধকার হয়নি। সিগন্যালের পাখা তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল। আপলাইনের হোম স্টার্টার নামানো। বোধহয় কোনো ট্রেন আসছে। যা হবার তো তা হয়ে গিয়েছে, এখন সৎকারের ব্যবস্থা। এ ধরনের প্রশ্ন কেউ ভদ্রলোকটিকে করলে না। তিনিও কাউকে কিছু বললেন না। এদিকে ভিড় ক্রমেই পাতলা হয়ে এলো। অনেকেই আপ ট্রেনের যাত্রী। কলকাতার দিকে 2খানা সিগন্যাল নামানো দেখে তারা ওভারব্রিজ দিয়ে পড়ি মুড়ি অবস্থায় ছুটল আপ প্ল্যাটফর্মের দিকে। এটা যে থ্রু ট্রেন আসছে তা ভেবে তখন কে দেখে। ভিড়ের মধ্যে বেশিরভাগ ছিল হিন্দুস্তানি কুলি খালাসির দল। তারা খৈনি টিপতে টিপতে নিজেদের কাজে চলে গেল। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। ভদ্রলোক আমাকে হাতছানি দিয়ে ডাকলেন। কাছে যেতেই আকুলভাবে বললেন, মশাই, আপনি তো দেখছেন, একটা ব্যবস্থা করুন না দয়া করে। এখন আমি কি করি? আমার মাথা মুন্ডু। এই অচেনা দেশ, তাতে কিনা শীতের রাত। আমরা ব্রাহ্মণের দেহে শেষে কিনা অন্য জাতে ছোঁবে। আর এই একটা বাচ্চা, এরই বা কী উপায় করি বলুন তো। মুখে অবশ্যই তাকে সাহস দিলুম, কিন্তু তারপর 8 ঘন্টা এদিক ওদিক ঘুরেও সৎকারের কোনো ব্যবস্থাই আমায় দিয়ে কিছু হলো না। না আমাকে এখানে কেউ চেনে, না আমি কাউকে চিনি। অধিকাংশ লোকই বলে তারা যাত্রী, এই ট্রেনেই তাদের অমুক জায়গায় যেতে হবে, কেউ কথা শোনে না। আকস্মিক ব্যাপারে উত্তেজনাটুকু কেটে যাবার পর সবাই বুঝেছে বেশি ঘনিষ্ঠতা করতে গেলে এই শীতের রাত্রে দুর্ভোগে আছে। কাজেই সবাই আমায় এড়িয়ে চলতে চায়। অবশেষে একজন টিকিট কালেক্টরকে কথাটা বললাম। অনেক সাধ্য সাধনার পরে তাকে রাজিও করানো গেল। তিনি বললেন, কিন্তু শুধু আমি আর আপনি তো হবে না। দাঁড়ান, দেখি কি করতে পারি। একটু পরে একজন অতি কদর্য চেহারার ময়লা কাপড় পরা লোককে সঙ্গে করে তিনি ফিরে এলেন। আমায় বললেন, শুনুন মশাই, লোকে যেতে চায় না। এই শীতের রাত, বুঝতে তো পারছেন। এই লোকটি ভালো বামন, আমাদের স্টেশনে পাউরুটির ভেন্ডার। এ যেতে রাজি হয়েছে। এ আরও 2জন লোক আনতে রাজি আছে। কিন্তু টিকিটবাবু সুর নিচু করে বললেন, জানেন তো, ছোট লোক, ওদের কিছু খাওয়াতে হবে, নইলে রাজি হবে কেন বলুন। একটু মানে বুঝলেন না, ওরা নেশাখোর লোক, লেখাপড়া জানে না, সবই তো বুঝতে পারছেন। তার একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। আমি বললাম, সে কীরকম খরচ পড়বে না পড়বে আমায় বলুন, আমি গিয়ে বলছি। ঘাট খরচের হিসাবটাও ধরবেন। টিকিটবাবু টাকা 15 এক ফর্দ দাখিল করলেন। আমি ফিরে গিয়ে বলতেই ভদ্রলোক মানিব্যাগ খুলে 2খানা 10 টাকার নোট আমার হাতে দিয়ে বললেন, এই নিন, যা ব্যবস্থা করবার করুন। আমায় এই দাঁড়ে থেকে আপনি উদ্ধার করুন, আপনি বাঁচান আমায়। কথা শেষ না হতেই আমার হাত দুটো জড়িয়ে ধরতে এলেন। আমার এই খোকার একটা কিছু, ওকে তো এই ঠান্ডায় সেখানে নিয়ে যেতে পারি নে।
তাহলে ও কি বাঁচবে বলুন? আমি ফিরে এসে খোকার কথা তুলতেই তিনি বললেন, আমার তো ফ্যামিলি এখানে নেই। তাহলে তাহলে কোনো ব্যাপার ছিল না। আচ্ছা দাঁড়ান, দেখি ছোটবাবুর বাসায় যদি। ছোটবাবুর বাসায় খোকার একটা ব্যবস্থা হয়ে গেল। ভদ্রলোকের কাছে গিয়ে বললুম, দিন ওকে আমার কাছে দিন, ছোটবাবুর বাসায় তারা রাখবেন বলেছেন। ভদ্রলোক বললেন, যাও খোকন বাবু, যাও, বাবুর কাছে যাও, তোমার মাসিমার বাড়ি নিয়ে যাবেন, যাও বাবা। তাঁর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আমায় বললেন, খাইনি, রানাঘাটে ওর মা গজা কিনে দিয়েছিল, একটু গরম দুধ যদি। খোকা বেশ সপ্রতিভ, বেশ শান্তভাবেই আমার কাছে এলো, হাসি হাসি মুখে। তাকে কোলে নিয়ে মনে হলো খোকার যত বয়স ভেবেছিলাম তার চেয়ে ছোট, এখনও তেমন কথা বলতে পারে না। ছোটবাবুর বাসায় ঝি তাকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে গেল। ওকে কোলে তুলে নিয়ে কাঁদো কাঁদো সুরে বললে, আহারে, এই যে একেবারে দুধের বাছা, এসে এসো সোনামণি, এসো, আহা হা মানিক আমার। খোকা ব্যাপারটা কিছুই বুঝতে পারেনি, বরং এত লোক তাকে কোলে নিয়ে নাচানাচি করাতে সে খুব খুশি। একটু পরে আমরা কজনে মৃতদেহ বহন করে শ্মশানের দিকে রওনা হলুম। আমি পাউরুটির ভেন্ডার, টিকিটবাবু ও পাউরুটির ভেন্ডারের একজন বন্ধু। টিকিটবাবুর এক ভাইপো আমাদের সম্মিলিত গরম কোট ও আলোয়ানের পুঁটুলি হাতে ঝুলিয়ে পেছনে পেছনে আসছিল। সকলের পেছনে ভদ্রলোকটি। তাকে আমরা অবশ্য সব বহন করতে দিইনি। ভদ্রলোকের জিনিসপত্র মৃতদেহের সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়েছে। কারুর বাসায় জায়গা দেবে না, সেগুলি স্টেশনে ক্লক রুমে জমা দেওয়া হলো। নৈহাটির বাজার যেখানে প্রায় শেষ হয়েছে, সেখানটায় এসে ভদ্রলোক বললেন, একটা ভুল হয়ে গিয়েছে, দাঁড়ান, আমি ওর জন্য একটু সিঁদুর কিনে নিয়ে আসি, ওর কপালে দিতে হবে তো। শ্মশানঘাট নৈহাটি স্টেশন থেকে প্রায় 3 পোয়া পথ দূরে। বাজার ছাড়িয়ে দক্ষিণ মাঠের মাঝখান দিয়ে পথ, সম্মুখে জ্যোৎস্না রাত। সন্ধ্যার পরে মেঘশূন্য আকাশে ফুটফুটে চাঁদের আলো ফুটেছে। কনকনে হাড় কাঁপানো শীত, মাঝে মাঝে পৌষ রাত্রির ঠান্ডা হাওয়া বাধাশূন্য প্রান্তরে আমাদের শিরার উপশিরার রক্ত জমিয়ে দিচ্ছে। তার উপরে মুশকিল আমন ধানের জমির উপর দিয়ে পথ। ধান কাটা হয়ে গিয়েছে, শীতের ঘায়ে ধানের গোড়াগুলো পায়ে যেন কুশাঙ্কুর মতো বিঁধছিল। হঠাৎ পেছন থেকে ভদ্রলোক মেয়ে মানুষের মতো আকুল সুরে কেঁদে উঠলেন। আমরা অবাক হয়ে ফিরে চাইলাম। টিকিটবাবু বললেন, আবা ও কি মশাই, অত হলে চলবে না কেন? ও আসুন আসুন, এগিয়ে আসুন, কাঁদলে হবে? পুরুষ মানুষকে অমন অসহায়ভাবে কখনো কাঁদতে শুনিনি। তখন বয়স ছিল অল্প। লোকটির কান্না শুনে যেন আমারও চোখে অশ্রু সজল হয়ে উঠল। তারপর তিনি চুপ করলেন। আমরা সবাই আবার চুপচাপ চলতে লাগলাম। শ্মশানে যখন পৌঁছানো গেল, রাত তখন 7:30 হবে। মৃতদেহ চিতায় ওঠানো গেল। সেই সময় সর্বপ্রথম লক্ষ্য করলাম বধূটির 2 পায়ে আলতা। কোথাও বেরোতে হলে গ্রামের মেয়েরা পায়ে আলতা পড়ে থাকে জানতাম। মনটা কেমন খারাপ হয়ে গেল। মেয়েটি কি ভেবেছিল আজ কোন যাত্রার জন্য তাকে দুপুরে আলতা পড়তে হয়েছিল? কপালে খানিকটা সিঁদুর ভদ্রলোকই নিজেই দিয়েছিলেন। বধূটিকে সর্বপ্রথম এই ভালো করে দেখলাম আমি। সত্যিই সুন্দরী, টানা টানা জোড়া ভুরু, পাণ্ডুর বর্ণের গৌর মুখ, অনিন্দ দেহকান্তি। মৃত্যুতেও যেন ম্লান হয়নি মুখ। মুখের চেহারা দেখে মনে হয় যেন ঘুমিয়ে পড়েছে। মনে হচ্ছে গোলমালে এখনই ঘুম ভেঙে পড়বে বুঝি। জ্বলন্ত চিতার একটু দূরে সেই পাউরুটি ভেন্ডার ও তার বন্ধু। পাউরুটি ভেন্ডার আমার দিকে চেয়ে দাঁত বার করে হেসে বললে, যাক, আর শীতের রাতটা কাটবে ভালো। কি বলেন? লালু চক্রবর্তীর পরোটার দোকানে পরোটা ভাজতে দিয়ে এসেছি। আমাদের শশী আচার্যকে বসিয়ে রেখে এসেছি। রাত 12টার মধ্যে
এখানকার কাজ শেষ হয়ে যাবে। গরম গরম বেশ। তার বন্ধু বললে, মাংস কতটা, কুলোবে তো? বাহ, জনা প্রতি 1.5 পোয়া হিসেব করে দিয়ে এসেছি, মোট 300। কজন আছি আমরা? তুমি, আমি, ওই যতীনবাবুর ভাইপো লালু, আর শশী আচার্যি, আর আমার দিকে আঙুল দেখিয়ে বললেন, এই বাবু। আমি বললাম, না না, আমি খাবো না। দুজনেই আশ্চর্য হয়ে আমার দিকে চাইল। আমার কথা যেন বুঝতেই পারলে না, কিংবা বুঝে বিশ্বাস করতে পারল না। পাউরুটি ভেন্ডার বললে, খাবেন না কিছু? সে কি মশাই, এই হাড় কনকনে পৌষ মাসের রাত, খাবেন না তো এলেন কেন? পাগল। তার বন্ধু বললে, খাবেন না কেন? ভালো জিনিস মশাই, আমরা নিজে দাঁড়িয়ে থেকে কিনিয়েছি, খাসা চর্বিওয়ালা খাসি। লালু চক্রবর্তী নিজে রাঁধবে, অমন মাংস রাঁধিয়ে গঙ্গার ওপারে পাবেন না। ওই যে দেখছেন নৈহাটির বাজারে চাটের দোকানখানা, শুধু ওর রান্নার গুণে আজ 15 বছর একভাবে দাঁড়িয়ে রয়েছে, দেখবেন খেয়ে। এই সময় টিকিটবাবুর ইশারায় দুজনেই অন্যদিকে একটু দূরে কী জন্য যেন উঠে গেল, এবং একটু পরেই আবার নিজেদের জায়গাটিতে মুখ মুছতে মুছতে এসে বসল। আমায় বলল, আপনার চলে নাকি? আমি বললাম, কি? একটু আধটু, এই শীতের রাতে, নইলে চলে কি করে বলুন? বেশ ভালো মাল। কেন কেন এদের টিকিটবাবু ডেকেছে ওদিকে, তখন ব্যাপারটা বুঝলাম। আমার চলে না শুনে ওরা আরও আশ্চর্য হয়ে গেল। এই শীতের রাতে শ্মশানে আসবার স্বার্থটা যে আমার কি, এ তারা ভেবেই পেল না। আমার দিকে আর কোনো মনোযোগ না দিয়ে তারা নিজেদের বিষয়ে কথাবার্তা বলতে লাগলো। নৈহাটি স্টেশনে পাউরুটির ব্যবসা করে আর কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না। রেল কোম্পানি লাইসেন্সের দাম ক্রমেই বাড়ছে, তার উপরে শিখেরা এসে চায়ের স্টল খুলে ওদের অর্ধেক ব্যবসা মাটি করে দিয়েছে। খরচা ওঠাই দায়, দেশে সুবিধে নেই, তাই ওরা পেট ভাতা এখানে পড়ে আছে, নইলে কাঁথিতে ওদের অমন চমৎকার দোকান ছিল। পাউরুটি ভেন্ডারটির নাম বিনোদ মালুজ্জে। সে আর একবার উঠে গেল ওদিকে। আমি ওর বন্ধুকে জিজ্ঞাসা করলুম, খাবার টাবার কত খরচ হলো? তা প্রায় 7 টাকা ধরুন, কিছু মিষ্টিও আছে, তাছাড়া 2-1টা। আপনার তো দেখছি ওসব আবার চলে না। বিনোদ ফিরে এসে নিজেদের মধ্যে আবার গল্প শুরু করলে। হঠাৎ আমার মনে পড়ল, আমার গরম কোটের পকেটে বিস্কুট আছে, নৈহাটির প্ল্যাটফর্মে কিনেছিলাম, সেই থেকে আর খাওয়া হয়নি। টিকিটবাবুর ভাইপোকে ডেকে বললাম, আমার কোটের পকেটে বিস্কুট আছে, দয়া করে আমার মুখে একটু খান কতক ফেলে দিন না, আমি এই হাত আর ওতে দেব না। আমায় ওভাবে বিস্কুট খেতে দেখে টিকিটবাবু অবাক হয়ে গেলেন। আমি সব ছুঁয়ে স্নান না করেই বিস্কুট খাচ্ছি। আমায় বললেন, আপনার খুব খিদে পেয়েছে দেখছি, তা চলুন নৈহাটিতে ফিরে খুব খাওয়াবো। আমি বললাম, না না, আমি খাবো না কিছু, তাছাড়া আমি স্টেশনের দিকেও যাব না, এখান থেকে সোজা ভাটপাড়া চলে যাব। খাবেন না আপনি? সে কি মশাই, না 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 না, তা কি হয়, অতটা মাংস। ওহে বিনোদ, কাট দাও ঠেলে, বসে বসে গল্পগুজব করবার জন্য তো তোমাদের আনা হয়নি। টিকিটবাবু আমার দিকে চেয়ে আবার কি বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে সে সুযোগ না দিয়েই নিজের জায়গাটিতে গিয়ে বসলাম। বিনোদ বাণুজ্যের চিতার কাঠ ঠেলে দিয়ে ফিরে এসেছে। 2 বন্ধুর মুখের বিরাম নেই। এবার তারা কার বিয়ের কথা আলোচনা করছে, বোধ হলো বিনোদ বাণুজ্যের ভাইয়ের। বিনোদ 1 পয়সা সাহায্য করতে পারবে না। ভাতৃদ্বিতীয়াতে বিনোদের বউ ওর কাছে টাকা চেয়ে পাঠিয়েছিল, 2 টাকা বাড়িতে মনি অর্ডার করা দায়। সোজা লিখে দিলাম, 2 টাকার বেশি হবে না, এতে ভাই দ্বিতীয়া করো আর নাই করো। বিনোদের বন্ধুটি বললে, আর বোন দ্বিতীয়াই করো। বিনোদ দুপাটি দাঁত বার করে হেসে বললে, তাই বলি, বিয়ে করলে হয়।
বিয়ে করলেই হয় না, তুলো দেখতে নরম, ধুনতে লবে যান। বিয়ে করে এই বাজারে সংসারটি চালানো সে বড় ঠেলা। বাবু, বুঝলে হবে। রাত অনেক বেশি, বোধহয় 11টা। হালিশহর জুট মিলের আলোর শাড়ি নিভে গিয়েছে। প্রকাণ্ড একটা অশরীরী পাখি যেন জ্যোতির্ময় পাখা মেলে গঙ্গার ওপরে উড়ে বেড়াচ্ছে। একবার সেটা যেন জলের কাছাকাছি আসছে। স্নিগ্ধ জ্যোতির বিশাল প্রতিবিম্ব ফুটে উঠেছে গঙ্গার বুকে। আবার যখন দূরে চলে যাচ্ছে, তখন অল্প সময়ের জন্য সেই জায়গাটা অন্ধকার। আধার আলো ফুটে উঠল, আবার অন্ধকার। এতক্ষণ ভদ্রলোকটি চিতার শিয়রের একটু দূরে চুপ করে বসেছিলেন। হঠাৎ তিনি আমার পাশে উঠে এলেন, বললেন, খোকা বোধ হয় এতক্ষণ ঘুমিয়ে পড়েছে, তাই না? হ্যাঁ, এতক্ষণ নিশ্চয়ই। খানিকটা চুপ করে থেকে বললেন, কাল সকালে নৈহাটিতে দুধ পাওয়া যাবে না মশাই? অভাব কি, সেজন্য ভাববেন না, সে জোগাড় হয়ে যাবে। একটু চুপ করে থেকে আমি জিজ্ঞাসা করলুম, আপনারা কোথায় যেতেন? পশ্চিমে কোথাও বুঝি? ভদ্রলোক বললেন, পশ্চিমে বেশি দূর নয়, আমি যাচ্ছিলাম আসানসোলে। সেখানে চাকরি করি কি না, অনেকদিন চাকরি খুঁজে বেরিয়ে বেরিয়ে শেষে ওইটি জুটিয়েছিলাম। তা চাকরি করছি আজ 1 বছর। এতদিন রেলবাবুদের মেসে খেতাম। আশ্বিন মাসে মেসে খেয়ে খেয়ে ডিসপেপসিয়া গোছের দাঁড়ালো। এত ঝাল দেয় মশাই, অত ঝাল খাওয়া আমার অভ্যাস নেই। আমার স্ত্রী বললে, যা পাও একটা বাসা করো, আমাদের দুজনের খুব চলে যাবে, তোমারও কষ্ট থাকবে না, আমারও এখানে তোমায় বিদেশে ফেলে থাকতে ভালো লাগে না গো। তাই এবার বাসা করে বড়দিনের ছুটিতে একে আনতে যাই শ্বশুর বাড়িতে। সেখানেই বিয়ের পর আজ 4-5 বছর রেখেছিলাম। দেশে আমার বাড়িঘর সবই আছে, কিন্তু সেখানে মশাই শরিকি গোলমাল। সেখানে ওকে রাখার অনেক অসুবিধে। বারদুই নিয়ে গিয়েছিলাম, তাতেই জানি। আমি বললাম, ওর কি কোনো অসুখ ছিল? মানে হঠাৎ এমন? অসুখের কথা তো কিছুই জানি নে, তবে মাঝে মাঝে বুক ধরফর করত, বলতো শুনেছি। অসুখটা আমার বাড়িতে যখন আনি 8 বছর, তখন একটু বেড়েছিল। আমার সে সময় নেই চাকরি, হাতে নেই পয়সা। এদিকে বাড়িতে আমার জ্যাঠতুতো ভাইয়ের স্ত্রী, তার যৎপরণাস্তি দুর্ব্যবহার। এই সবে সংসারে শান্তি তো ছিল না একদণ্ড। ও আবার ছিল একটু ভালো মানুষ মতো, ওর ওপরই যত ঝক্কি। খানিকটা আপন মনে যেন বলতে লাগলেন, কালও বিকেলে কত কথা বলেছে। বাসার কথা আমায় কত জিজ্ঞাসা করলে। বলছিল সেখানে পাতকো না পুকুর। আমি বললাম 2 আছে, তবে পুকুরে রেলের কুলি চাপরাশিরা নায় আর কাপড় কাছে। তার চেয়ে তুমি বাসার পাতকুয়ার জলেই নিও। খাবার জন্যে রেলের বাবুদের কোয়ার্টারে টিউবওয়েলও আছে, নিকটেই সেখান থেকে জল আনব। বাসায় পেঁপে গাছ আছে শুনে ও কত খুশি হয়েছিল। হ্যাঁ গা, ও দেশের পেঁপে নাকি খুব বড় বড়। কাল দুপুরের পর থেকে বাক্স গুছিয়েছে। মানকচু সঙ্গে নিয়ে যাবে বলে বিকেলে বেছে বেছে বড় মানকচুটা ওর ভাইকে দিয়ে তোলালে। রাত্রে ঘুমোয় না, কেবল বাসার গল্প করে, এইটা করব ওইটা করব। আমায় বললে, পেতলের ডেকচিতে খেয়ে খেয়ে তোমার এমন অসুখ হয়েছে, তারা তো আর তেমন মাজে না, অসুখের আর দোষ কি? সেখানে মাটির হাঁড়ি কুড়ি পাওয়া যাবে তো? রাত অনেক হয়েছে দেখে আমি বললাম, শো, ঘুমো, কাল আবার সারাদিন গাড়ির কষ্ট হবে, রাত দুপুর হলো, ঘুমিয়ে পড়ো। কোথায় চলে গেল। আর আর আমায় রেঁধে খাওয়াতে আসবে না। হঠাৎ একটা গোলমাল ও বচসার আওয়াজে ভদ্রলোক ও আমি দুজনেই ফিরে চাইলুম। বিনোদ বাণুজ্যে ও তার বন্ধু টিকিটবাবুর সঙ্গে কী নিয়ে ঝগড়া বাঁধিয়েছে।
এবং আমার মনে হলো তারা এমন সব কিছু কথা বলছে যা হয়তো তারা স্বাভাবিক অবস্থায় বলতে সাহস করতো না টিকিটবাবুকে। বিনোদ বাণিজ্য বলছে, যান যান মশাই, ও অনেক দেখেছি ওরকম। আমরা গড়বাড়ির বাণিজ্যে সুতোহাটা পরগনার মধ্যে যেখানে যাবেন ওদিকে তমলুক ইস্তেক আমাদের এক ডাকে চেনে। ছোট নজর যেখানে দেখি সেখানে আমরা থাকি না। এই শীতের রাতে কি আসতো মশাই? আমাদের আগে খোলসা করে আপনার বলা উচিত ছিল, তাহলে দেখতাম নৈহাটির বাজার থেকে কোন বেটা পইতে আলা বামন আজ মরা নিয়ে আসতো। ওই মুগ্ধ ফরাজ দিয়ে যদি না। ব্যাপার কি উঠে দেখতে গেলাম। বিনোদ বাণিজ্যে আমায় দেখে বললে, এই এই তো ভদ্রলোক রয়েছেন। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, আমরা সকলের আগে বলে দিয়েছি আমাদের এই চাই, এই চাই। এখন আসলে হাত গুটলে চলবে কেন? আপনি বলুন তো। হ্যাঁ হ্যাঁ, মানুষ বলি এই বাবুকে। কোনো লাভ নেই, উনি খাবেন না, কিছু করবেন না। উনি এসেছেন মরা নিয়ে এই শীতে। উনি বলতে পারেন, ওর পায়ের ধুলো নিয়ে মাথায় দিতে হবে। ঝোঁকের মাথায় বিনোদ বাণিজ্যের সত্যি আমার পায়ে হাত দেবার জন্য ছুটে এলো। আমি সেখান থেকে সরে পড়লুম। এদের অপ্রকৃতস্থ অবস্থায় ভাগ বাটোয়ারা সংক্রান্ত কথার মধ্যে আমার থাকবার দরকার কিসের? মনে কেমন একটা দুঃখ হলো। এই অভাগিনী পল্লীবধূর অন্ত্যেষ্টিক্রিয়ার উপযুক্ত সম্মান এখানে রক্ষিত হলো না। মনে হলো, ও এখানে কেন? এই জ্যোৎস্না প্লাবিত গঙ্গার উদ্দাম তরঙ্গভঙ্গ, এই হিমবর্ষী নক্ষত্র বিরল বিরাট আকাশ, এই অমঙ্গলময়ী মহানিশার মৃত্যু অভিযান, জীবনের নানা ছোটোখাটো স্বাদ যাদের মেটেনি, এ রুদ্ধ আহ্বান তাদের বেলা আর কিছুদিন স্থগিত রাখলে বিশ্বকর্মার কাজের কি ক্ষতিটা হতো? ছোট্ট একটু গৃহস্থ বাড়ির দাওয়ায় মেয়েটি খোকাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে। সবে সে নদীর ঘাট থেকে গা ধুয়ে এসেছে। পায়ে আলতা, কপালে টিপ, খোপাটি বাঁধা। ওকে মানায় জীবনের সেই শান্ত পটভূমিতে। শ্মশানে মাতালের হুড়োহুড়ির মধ্যে ওকে এনে ফেলা যেমনি নিষ্ঠুর তেমনি অশ্লীল। রাত দুপুর। বিনোদ বাণিজ্যে হঠাৎ কি মনে করে আমার পাশে এসে বসল। সে আমার প্রতি অত্যন্ত ভক্তিমান হয়ে উঠেছে। আমি কি করি, কোথায় থাকি, বাড়িতে কে কে আছে, এইসব নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুলল আমাকে। আপনি মশাই এর মধ্যে মানুষ, মানুষ চিনি মশাই। আজ না হয় দেখছেন স্টেশনে পাউরুটি ফ্রি করি। আমরা গড়বাড়ির বাণিজ্যে যান, যদি যান কখনো ওদিকে, পায়ের ধুলো ঝেড়ে দিলেই বুঝতে পারবেন। সুতোহাটা পরগনার মধ্যে। সব শেষ হতে রাত 1টা বাজল। চাঁদ ঢলে পড়েছে। চিতা ধুতে গিয়ে ভদ্রলোক আবার হাউ হাউ করে কেঁদে উঠলেন। আমরা অনেক সান্ত্বনা দিয়ে তাকে থামালাম। আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা পিসিমার বাড়ি চলে আসব। ওরা কিছুতেই ছাড়ে না। টিকিটবাবু বললেন, আসুন আসুন, অতটা মাংস খাবে কে? সব গরম গরম পাবেন। আমার বলে দেওয়া আছে, রাত 12টার পরে তবে ময়দায় জল দেবে। ঘি গরম গরম। চলুন না মশাই। অতি কষ্টে ওদের হাত এড়িয়ে পিসিমার বাড়ি ফিরলুম। কিন্তু সকালে উঠেই খোকাকে দেখবার ইচ্ছে হলো। 7:30টার ট্রেনে নৈহাটি গিয়ে ছোটবাবুর বাসায় হাজির। খোকা নাকি অনেকক্ষণ উঠেছে। ভোরবেলা থেকে মায়ের কাছে যাবার জন্য কাঁদছিল। বাসার মেয়েরা অনেক কৌশলে থামিয়ে রেখেছেন তাকে। ভদ্রলোকটিও এলেন। তিনি টিকিটবাবুর বাসায় রাত্রে শুয়েছিলেন। দেখে মনে হলো রাতে বেশ ঘুমিয়েছেন। খোকা এখন আর কাঁদছে না। বাসার মেয়েরা কমলালেবু দিয়েছে হাতে, তাই খেতে খেতে ঝিয়ের কোলে বাইরে এলো। ঝি বললে,
কাল ছোটবাবুর বউ নিজের কোলের কাছে নিয়ে ওকে শুয়েছিলেন। জেগে উঠলেই মুখে মাই দিয়েছেন। রাতের ঘুমের ঘোরে ও ভেবেছে ওর মা, কিন্তু ভোরে উঠেই সে কি কান্না! কি বলে মা যাব, মা যাব। আহ বাছা আমার, মানিক আমার। একটু পরে আমি ভদ্রলোককে ট্রেনে তুলে দিতে গেলাম, খোকাকে কোলে নিয়ে। তিনি এই ট্রেনে মুর্শিদাবাদে শ্বশুরবাড়ি যাবেন। আমায় বললেন, কি করে সেখানে ঢুকবো বলুন তো মশাই, ভেবে আমার হাত পা কেমন কাঁপছে। তবে যেতেই হবে। খোকাকে ওর দিদিমার কাছে দিয়ে আসবো, নইলে কে দেখবে আর ওকে বলুন। তারপর পাগলের মতো হাসি হেসে বললেন, যাত্রাটা বদলে আসি মশাই, কি বলেন? আমি বললুম, টিকিটবাবু কাল আপনাকে কিছু ফেরত দিয়েছেন? না, আমিও চাইনি। তবে আজ সকালে একটা ফর্দ দেখাচ্ছিলেন, বলেন সব খরচ হয়ে গেছে। সে ফর্দ আমি দেখিও নি। যা উপকার করেছেন আপনারা, তার শোধ কি কখনো দিতে পারবো? ট্রেন ছেড়ে চলে গেল। প্ল্যাটফর্মে বিনোদ বাণিজ্যের সঙ্গে দেখা। আমায় একপাশে ডেকে মুখ ভার করে বললেন, শুনেছেন টিকিটবাবুর আক্কেলটা? 7.5 টাকা হাতে ছিল কালকের দরুন। কাল রাতে খাওয়া দাওয়ার পরে বললাম ভাগ করো, তা আমাদের দিলে 1 টাকা করে, আর দুজনকে 2 টাকা। নিজে নিলে 5.5 টাকা। বলে ওদের দুজনের ভাগ। আচ্ছা, ও আর ওর ভাইপো। আচ্ছা বলুন তো, ভাইপো কি করেছে মশাই? শুধু কাপড়ের পুঁটলিটা হাতে ঝুলিয়ে গিয়েছে, বই তো কিছু নয়। আর আমাদের অত ছোট নজর নেই। হাজার হোক কলিম বামুনের ছেলে মশাই, না হয় পেটের দায় আজ পাউরুটি ফ্রি করি। গল্পটা শুনলেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে আরও নতুন গল্প শোনানোর।